জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারের নাম ঘোষণা বিসিবির। 4 সদস্যের প্যানেলে নতুন মুখ নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। পাকিস্তানে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সুপার লিগ খেলতে গেলেন বাংলাদেশের 4 ক্রিকেটার। কোনো নিরাপত্তা শঙ্কা নেই, সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানালো ক্রিকেট বোর্ড। বোর্ডের পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন আমজাদ হোসেন। মিডিয়া কমিটি থেকে অপসারণই কারণ বললেন, আরও স্বচ্ছ হওয়ার সুযোগ ছিল বিসিবি নির্বাচন। এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের সাফ মিশন। জয় তুলে নেওয়ার লক্ষ্য ভিয়েতনামে জাতীয় দলের অনুশীলন। শুরু করব ক্রিকেটের খবর দিয়ে। প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমনকেই বেছে নিল ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এবারই প্রথম 4 সদস্যের নির্বাচক প্যানেল করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই প্যানেলে নতুন 2 মুখ নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। এই কমিটি 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবে। গাজী আশরাফ হোসেন লিপু দায়িত্ব পালনে অপারগতা প্রকাশের পর থেকেই ফিসফাস জাতীয় দলের প্রধান নির্বাচকের পদ পেতে চলেছেন হাবিবুল বাশার সুমন। অবশেষে সেই গুঞ্জনই সত্যি। শান্ত লিটনদের পারফরমেন্স অ্যানালাইসিস করে দল গোছানোর গুরু দায়িত্বটা এবার সাবেক অধিনায়কের কাঁধেই। হাবিবুল বাশারকে প্রধান নির্বাচকের পদে বসাতে বিসিবির কাজ সহজ করে দিয়েছে তার অভিজ্ঞতা। এর আগেও লম্বা সময় নির্বাচকের দায়িত্ব সামলেছেন তিনি। 2013 সাল থেকে শুরু করে বাশারের এই দায়িত্বটা ছিল 2024 পর্যন্ত। পরের 1 বছর তিনি দায়িত্ব পালন করেছেন নারী দলের নির্বাচকের। এবার আবারও ফিরলেন পুরুষ দলে প্রধান নির্বাচক হয়ে। দেশের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি আছে হাবিবুল বাশার সুমনের। লাল সবুজদের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে সাদা বলের ক্রিকেটে 3000 রানের মাইল ফলক স্পর্শ করেন তিনি। এছাড়াও অধিনায়ক হিসেবে দেখিয়েছেন মুন্সিয়ানা। খেলোয়াড়ি জীবন এবং নির্বাচক হিসেবে অভিজ্ঞতা সব মিলেই তাকে চিফ সিলেক্টর হিসেবে বেছে নিল বোর্ড। এবারই প্রথম জাতীয় দলের জন্য 4 সদস্যের নির্বাচক প্যানেল গঠন করল বিসিবি। বাশারের সঙ্গে ডেপুটি হিসেবে কাজ করবেন আরও 3 জন, যেখানে নতুন 2 মুখ নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। সাবেক ক্রিকেটার নাঈমের আছে সমৃদ্ধ খেলোয়াড়ি জীবন। প্রায় 2 দশকের ক্যারিয়ারে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে 20,000 রান করেছেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ 34টি সেঞ্চুরির রেকর্ডও তার দখলে। এর আগে বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন নাদিফ চৌধুরী। সেই অভিজ্ঞতা বিবেচনায় তিনি এবার জাতীয় দলের দায়িত্বে। এছাড়াও বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-20 খেলা এই ক্রিকেটারেরও আছে লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটে বিচরণের অভিজ্ঞতা। 4 সদস্যের এই নির্বাচক প্যানেলে একমাত্র পুরনো মুখ হাসিবুল হোসেন শান্ত। গেল বছর সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেলে কাজ করেছেন সাবেক এই পেসার। 2027 সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে জাতীয় দলের নতুন এই নির্বাচক কমিটি। মূলত ওয়ানডে বিশ্বকাপের কথা বিবেচনায় নিয়েই তাদের লম্বা সময়ের দায়িত্ব দিয়েছে বিসিবি। এস.এম. ইকবাল, সময় সংবাদ। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পাকিস্তান সুপার লিগে খেলতে গেলেন বাংলাদেশের 4 ক্রিকেটার। সোমবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়েন মোস্তাফিজ, নাহিদ রানা, শরীফুল এবং পারভেজ ইমন। যদিও আগের দিন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জানিয়েছিলেন, ক্রিকেটারদের পিএসএলে যাওয়ার বিষয়টি নির্ভর করছে সরকারের অনুমতির উপর। আবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছিলেন, নিরাপত্তা সংখ্যা থাকলে পাঠানো হবে না মোস্তাফিজ, রানাদের। এদিকে একদিনের ব্যবধানে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, পিএসএলে ক্রিকেটারদের নিয়ে কোনো নিরাপত্তা শঙ্কা নেই। আমরা আমাদের কনসার্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় ফরেন মিনিস্ট্রির সাথেও যোগাযোগ করছে। পিএসএল খেলতে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো নিরাপত্তা ইস্যু আছে কিনা সেগুলো খোঁজ খবর করছে এবং আমরা অপেক্ষায় আছি তাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার ব্যাপারে। বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান একদিন আগেই জানিয়েছিলেন, পিএসএল খেলতে ক্রিকেটারদের পাকিস্তানে পাঠানোর বিষয়টি নির্ভর করছে সরকারের অনুমতির ওপর। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীও বলেন, নিরাপত্তা ঝুঁকি থাকলে ক্রিকেটাররা যাবেন না। কিন্তু পরদিনের চিত্র একেবারে আলাদা। পিএসএল এ নাম লেখানো বাংলাদেশি ক্রিকেটারদের ভেরিফাইড ফেসবুক পেজে শোভা পাচ্ছে বিমানে হাস্যোজ্জ্বল ছবি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আর পাকিস্তান আফগানিস্তান সংঘাতের মাঝে পিএসএল ঘিরে নিরাপত্তা শঙ্কা একেবারে উড়িয়ে দেয়া যায় না। ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আসরের আয়োজনও করা হচ্ছে সীমাবদ্ধ। এবার পুরো আসর হবে মাত্র 2 ভেন্যুতে এবং সেটাও ক্লোজ ডোর। আর এসবের মাঝে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রাখতে হচ্ছে নীতি নির্ধারকদের। গতবার ভারত পাকিস্তান যুদ্ধ চলাকালীন পিএসএল এ খেলা রিশাদ হোসেন ও নাহিদ রানা বেশ কিছুদিন আটকা পড়েছিলেন। তাদের নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছিল দেশের ক্রীড়া অঙ্গনে। এবার ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রিকেট বোর্ডের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তির কথায় তাই মনে হয়েছিল চলমান অস্থিরতার মাঝে বাংলাদেশি প্লেয়ারদের পিএসএল এ অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে। কিন্তু ২৪ ঘন্টা না যেতেই ক্রিকেটারদের উড়াল দেয়ার ছবি সব হিসেব নিকেশ বদলে দিল। মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও পারভেজ ইমনরা এমিরেটসের একটি ফ্লাইটে গেছেন পিএসএল খেলতে। সোশ্যাল মিডিয়ায় তারা লিখেছেন, বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, চেহারায় উদ্বেগের লেশ মাত্র নেই। এবারের পিএসএল এ খেলবেন টাইগারদের 6 তারকা। মোস্তাফিজদের সঙ্গে ওই ফ্লাইটে অবশ্য ছিলেন না রিশাদ হোসেন ও তানজিদ তামিম। শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন তারা। এবছর লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন ফিজ এবং ইমন, আর পেশোয়ার জালমির স্কোয়াডে আছেন নাহিদ, শরীফুল ও তানজিদ। আর নতুন ফ্র্যাঞ্চাইজি পিন্ডিজের হয়ে খেলার কথা রিশাদের। লাল সবুজ তারকাদের ওয়েলকাম করেছে ফ্র্যাঞ্চাইজিগুলোও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেয় পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। গণমাধ্যমে আসা নানা বিষয়ে অবগত থাকতেন না বলেও জানান তিনি। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটির প্রেক্ষিতে বোর্ডের দেয়া প্রেস রিলিজ সম্পর্কেও অবগত নন বলে জানান আমজাদ। গেল নির্বাচন আরও স্বচ্ছ হওয়ার সুযোগ ছিল বলেও মন্তব্য করেন বিসিবি থেকে সদ্য পদত্যাগ করা পরিচালক। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে ভাঙনের সুর। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আসার আগেই একে একে সরে দাঁড়াচ্ছেন পরিচালকরা। সদ্যই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছেড়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা আমজাদ হোসেন। আসলেই কি ব্যক্তিগত কারণ, নাকি তার পেছনে আছে ভিন্ন কিছু? নতুন কমিটি গঠনের পর সাব কমিটিতে মিডিয়া কমিটির দায়িত্ব পান আমজাদ। প্রায় 6 মাস দায়িত্ব পালন করলেও হঠাৎ করে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। এই কারণেই কি পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন? খোলাসা করলেন নিজেই। কারণটি সম্পূর্ণই আমার ব্যক্তিগত। আর আপনারা জানেন যে আমাদের গঠনতন্ত্রের অনুচ্ছেদ 16-র 6-তে পরিচালনা পরিষদ চাইলে যে কোনো স্থায়ী কমিটি পুনর্গঠন পুনর্বিন্যাস করতে পারবেন। তো হয়তো পরিচালনা পরিষদ মনে করেছেন যে আমি যে কমিটির দায়িত্বে ছিলাম সেটি পুনর্বিন্যাস করার। তো সেখান থেকেই হয়তো পরিচালনা পরিষদ যখন মনে করেছেন যে হয়তো বা আমার সার্ভিস প্রয়োজন হবে না, তারপর থেকে আমার এই ডিসিশনটা নেওয়া। ব্যক্তিগত কারণ দেখিয়ে পরিচালক পদ থেকে সরে গেলেও দায়িত্ব পালনকালে দেখেছেন নানা কিছু। মিডিয়াতে আসা বিভিন্ন বিষয়ে অবগত থাকতেন না তিনি। বিসিবি নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটির প্রেক্ষিতে বোর্ডের দেয়া প্রেস রিলিজ সম্পর্কেও জানা ছিল না তার। দুটো জিনিস, একটা হচ্ছে আপনারা যত প্রেস রিলিজ পাবেন, মিডিয়া অ্যাডভাইজারি পাবেন, সব কিছু দেখবেন যে ফ্রম বিসিবি মিডিয়া ডিপার্টমেন্ট। বাট তার মানে কিন্তু এই না যে বিসিবি মিডিয়া ডিপার্টমেন্ট সমস্ত ডিসিশন নিচ্ছে বা বিসিবি মিডিয়া ডিপার্টমেন্ট এটা কনভে করছে আপনাদের কাছে, গণমাধ্যমের কাছে। সেটা একটি। দ্বিতীয় হচ্ছে আমি বেশ অনেক দিন দেশে ছিলাম না, আমি ওয়াজ আউট অফ দ্য কান্ট্রি। সো আমি লাস্ট 10 দিন অ্যাটলিস্ট আমি কমপ্লিটলি টাচে ছিলাম না কারোর সাথে। আমি ঠিক এ ব্যাপারে বলতে পারবো না। আমি এটা নিয়ে বলতে পারছি না, কারণ এটা নিয়ে আপনারা বিসিবির সাথে কমিউনিকেট করতে হবে, কারণ আর আমি অফিসিয়ালি বিসিবি স্পোকসপারসনও না। দায়িত্ব ছাড়ার আগে কথা বলেছেন যে নির্বাচনে পরিচালক হয়েছেন সেই প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়েও। তার মতে স্বল্প অংশগ্রহণের কারণে নির্বাচন আরও স্বচ্ছ হওয়ার সুযোগ ছিল বলে মত তার। সিগনিফিকেন্ট নাম্বার অফ ক্যান্ডিডেটস ওনারা উইথড্র করেছেন, এরা হয়তো বা এটা হয়নি। বাট দেন এগেইন সব নির্বাচন নিয়ে অনেক সময় অনেক সংশয় থাকে, পক্ষ বিপক্ষ থাকে, বিতর্ক থাকে, অনেক প্রক্রিয়া থেকে থাকে। এটা ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, ওনারা কেন উইথড্র করেছেন। হয়তো বা সেই ক্ষেত্রে যদি দেখেন হ্যাঁ ইন টার্মস অফ পার্টিসিপেশন হয়তো বা আরও স্বচ্ছভাবে হতে পারতো, সেটা হয়তো হতে পারতো। বাট দেন এগেইন ওটা তো আমি ডিসিশন মেকার না। এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবি পরিচালক পদ থেকে পদত্যাগ করেছিলেন ইশতিয়াক সাদেক। গেল বিসিবি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এরপরই নির্ধারিত হবে এই বোর্ডের ভবিষ্যৎ। পরাক্রমশালী দেশ বা ওই সমস্ত দেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ফুটবলের খবর। ভিয়েতনামে অনুশীলন সেশনে নিজেদের খাপ খাইয়ে নিচ্ছেন ফুটবলাররা। সামনের দিনগুলো পুরোপুরি কাজে লাগানো গেলে
দল পুরোপুরি লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে বলে মনে করেন সহকারী কোচ হাসান আল মামুন। হামজা দলের সঙ্গে যুক্ত না হলেও সমিত সোমকে দেখে শিক্ষা নিচ্ছেন লোকাল ফুটবলাররা। এদিকে লম্বা সময় পর জাতীয় দলে ফিরে নিজেকে আবারও মেলে ধরার অপেক্ষায় বিশ্বনাথ ঘোষ। লম্বা ভ্রমণ ক্লান্তি শেষে ভিয়েতনামে বাংলাদেশ দলের অনুশীলন। দেশে পুরো দল নিয়ে মাত্র 2টি সেশন পেয়েছিলেন হাভিয়ার কাবরেরা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে তাদের কন্ডিশনেই নিজেদের খাপ খাইয়ে নিচ্ছেন জামাল তারিকরা। ফ্রেন্ডলি হলেও গুরুত্বের বিচারে ভিয়েতনাম ম্যাচ কম না। স্বাগতিকদের বিপক্ষে জয় দলকে করে তুলবে আত্মবিশ্বাসী, যার ইতিবাচক প্রভাব পড়তে পারে সিঙ্গাপুরের বিপক্ষে। এই গ্রুপ থেকে বাংলাদেশের এশিয়ান কাপ খেলার সম্ভাবনা শেষ হলেও থাকছে টেবিলের 2-এ ওঠার সুযোগ। এজন্য টার্গেট আপাতত নিজেদের শতভাগ প্রস্তুত করা। ডিফেন্ডিং প্লাস অ্যাটাকিং বোল্ড হয়েছে, প্লাস কিছু টেকটিক্যাল কনসেপ্ট ছিল যেগুলো নিয়ে কাজ করার, যেসব জায়গাগুলোতে মূলত ফোকাস করার আমাদের অপোনেন্টকে নিয়ে এবং আমাদের মূলত নিজেদের যে জায়গাগুলো ডিফেন্ডিংয়ের কিছু কাজ ছিল। ওভারঅল একটা ভালো সেশন গিয়েছে আজকে এবং আমার মনে হচ্ছে যে প্লেয়াররা ক্রমান্বয়ে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। বিশ্বনাথ ঘোষের জন্য এই ম্যাচটা বাড়তি গুরুত্বের। ইনজুরির কারণে লম্বা সময় দলের বাইরে থাকায় রাইট ব্যাক এটিকে দেখছেন নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে। তাই অনুশীলনে তার মাঝে ছিল বাড়তি সতর্কতা। আমার এখন এখানে শুধু আশাটাই নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই না। তো আমি চাই এখানে আমি এসে আমি যেন আমার সর্বোচ্চটা দিয়ে টিমের জন্য ভালো কিছু করতে পারি বা আমার জায়গাটা যেন পরিপক্কভাবে দখল করতে পারি। প্রবাসী ফুটবলাররা দলে যোগ দেবার পর থেকেই তাদের নানা বিষয় দেখে শিক্ষা নিচ্ছেন স্থানীয়রা। হামজা এখনো দলের সঙ্গে যুক্ত না হওয়ায় সমিত সোমকেই অনুকরণ করছেন তারা। কানাডা প্রবাসী এই ফুটবলারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে মত বিশ্বনাথের। ইনসাইড ফিল্ড আউটসাইড ফিল্ড দুটাই দেখতেছি, তো সেই দিক থেকে আসলে ওনার কাছ থেকে ভালো কিছু শেখার অনেক কিছুই আছে। যে প্র্যাকটিসে বিফোর প্র্যাকটিস কি করে বা প্র্যাকটিসের বাইরেও কি করে, তো সব কিছু অনেক কিছু এখানে ফলো করতেছি বা দেখতেছি। তো এখান থেকে যেটা পজিটিভ মনে হচ্ছে আমার কাছে, আমি এখান থেকে শিখতেছি। 24 মার্চ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে হামজা চৌধুরীর। এর 2 দিন পর ভিয়েতনামের মুখোমুখি হবে লাল সবুজ। এস এম ইকবাল, সময় সংবাদ। অনূর্ধ্ব 20 সাফের শিরোপা ধরে রাখার মিশনে গ্রুপ পর্বে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। জয় দিয়েই আসর শুরু করতে চায় লাল সবুজের যুবারা। মালদ্বীপে প্রস্তুতিতে ঘাটতি থাকলেও দলের উপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিপক্ষে অভিষেক হতে পারে সুলিভান ব্রাদার্সের। মালের জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু আগামীকাল বিকেল 5টায়। সাফ অনূর্ধ্ব 20-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ শিরোপা ধরে রাখার মিশনে এবার মালদ্বীপে লাল সবুজ যুবারা। 7 দলের লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে বাংলাদেশকে। এবারের টুর্নামেন্টে কঠিন গ্রুপে পড়েছে লাল সবুজ, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পাকিস্তান ও ভারত। এই দুই দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে চায় মোর্শেদ চন্দনরা। পাকিস্তানের বিপক্ষে হয়তো অভিষেক হতে পারে 2 প্রবাসী ফুটবলার রোনান ও ডেকলান সুলিভানের। শুরুর একাদশে দেখা যেতে পারে ইব্রাহিম নেওয়াজকেও। মার্কক্সের অধীনে ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিয়েছেন লাল সবুজ যুবারা। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করতে চায় বাংলাদেশ। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। আমরা ফিনিশিং নিয়ে কাজ করছি, ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে, সকল প্লেয়ার সুস্থ আছে। আমরা সবাই প্রস্তুত আছি ম্যাচের জন্য। সবারই ভিতরে একটা জেদ কাজ করতেছে। ফার্স্ট ম্যাচ আমাদের খুবই ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট নিয়ে ম্যাচ নিয়ে আমরা অনেক প্রিপারেশন নিয়েছি, আমরা পজিটিভ, কোচরা পজিটিভ। তবে মালদ্বীপের অনুশীলন মাঠ নিয়ে খুব একটা সন্তুষ্ট নন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। অজানা প্রতিপক্ষ পাকিস্তান নিয়েও কোনো ধারণা নেই কোচিং প্যানেলের, তাই নিজেদের ফুটবলারদের উপরই ভরসা রাখছেন তারা। ফার্স্ট আসার পরে আমরা যে 2 দিন ফার্স্ট যে 2টা সেশন করছি টার্ফের মাঠে করছি প্লেয়ারদেরকে নিয়ে। সো টার্ফের কন্ডিশন খুব একটা ভালো ছিল না, তো প্রিপারেশনটা খুব একটা ভালোভাবে আমরা নিতে পারিনি লাস্ট 2 ডেজ। মোস্টলি অ্যাক্টিভেশন, দেন টেকনিক্যাল প্ল্যান নিয়ে কাজ করছি টিমের, এন্ড দেন সেট প্লেস নিয়ে কাজ করছি। যদিও আমরা পাকিস্তান নিয়ে কোনো আমাদের আইডিয়া নেই, আমরা পাকিস্তানের কোনো ক্লিপ পাই নাই বা কোনো ম্যাচ পাই নাই আন্ডার 20 টিমে। তো মোস্টলি আমরা ফোকাসিং অন আওয়ার টিম। গ্রুপ পর্বে মাত্র 2 ম্যাচ হওয়ায় প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। মালে জাতীয় স্টেডিয়ামে তাই জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর লক্ষ্য লাল সবুজ যুবাদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ওয়েমলির নীল উৎসবে আরও একবার রাজা হিসেবে আবির্ভূত হলেন পেপ গার্দিওলা। মৌসুম জুড়ে অপ্রতিরোধ্য ফর্মে থাকলেও ফাইনালের মঞ্চে অভিজ্ঞতা আর কৌশলের কাছে হার মানল মিকেল আর্তেতার শিষ্যরা।
তরুণ তুর্কি নিকো ওরাইলির জোড়া হেডে আর্সেনালকে স্তব্ধ করে লিগ কাপের নবম শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। আর্সেনাল হারল 2-0 গোলে। ওয়েম্বলির সবুজ গালিচায় যখন নীল আর লালের লড়াই শুরু হয় তখন পরিসংখ্যান বা সাম্প্রতিক ফর্ম স্রেফ কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল। প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল নেমেছিল ফেভারিট হিসেবে, কিন্তু গার্দিওলার সিটির জন্য ওয়েম্বলি যেন নিজের বাড়ির আঙিনা। ম্যাচের শুরুতেই লিড নিতে পারত গানার্সরা। মার্টিন জুবিমেন্দির ডিফেন্স চেরা পাসে কাই হাভার্টস যখন 1-on-1 পজিশনে তখন ত্রাতা হয়ে দাঁড়ান জেমস ট্র্যাফোর্ড। ফিরতি বলে বুকায়ো সাকার জোড়া প্রচেষ্টাও রুখে দেন এই তরুণ গোলরক্ষক। আর্সেনাল সমর্থকদের উল্লাস মুহূর্তেই রূপ নেয় হতাশায়। শুরুটা নড়বড়ে হলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটি। গার্দিওলার মাস্টার স্ট্রোক ছিল অ্যান্তোইন সেমেনিও এবং রায়ান চেরকিকে খেলানো। সেমেনিওর গতির কাছে বারবার খেই হারিয়েছেন আর্সেনাল লেফট ব্যাক হিনকাপি। দ্বিতীয়ার্ধের 60 মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। রায়ান চেরকির ক্রস গ্রাফস বন্দি করতে মারাত্মক ভুল করে বসেন আরিজাবালাগা, আর সেই সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত হেডে জাল কাপান 21 বছর বয়সী নিকো ওরাইলি। আর্সেনাল দুর্গের পতন শুরু ওখানেই। মিনিট 5 পরেই আবারও সিটির আক্রমণ। এবার ম্যাথিউস নুনেসের ক্রসে ডাইভিং হেডে নিজের জোড়া গোল পূরণ করেন ওরাইলি। 2-0 ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যাচ থেকেই ছিটকে যায় আর্তেতার দল। গ্যালারিতে তখন গানারদের স্তব্ধতা আর সিটির নীল ঢেউ। শেষ দিকে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েছিল আর্সেনাল। রিকার্ডো কালাফিওরির শর্ট পোস্টে লেগে ফিরে আসার আর গ্যাব্রিয়েল জেসুসের হেড ক্রসবারে লেগে প্রতিহত হওয়া যেন বলছিল দিনটা তাদের নয়। চোটের কারণে এব্রেচিয়েজির অনুপস্থিতি ভালোই ভুগিয়েছে আর্তেতাকে। রেফারির শেষ বাঁশি বাজতেই লেখা হয় নতুন ইতিহাস। পেপ গার্দিওলার অধীনে সিটির 16তম বড় শিরোপা। গত 9টি লিগ কাপ ফাইনালের 8টিতেই জয় সিটির। 5বার এই শিরোপা জিতে কোচ হিসেবে অনন্য উচ্চতায় পেপ গার্দিওলা। আর আর্তেতার জন্য দিনটা ছিল ট্র্যাজেডির, যেখানে 2020 সালের পর আর কোনো বড় শিরোপা যোগ হলো না তার ডেরায়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর চ্যালেঞ্জ নগর প্রতিদ্বন্দ্বী আতলেটিকোর বিপক্ষে মর্যাদার লড়াই এবং মাঠের ভেতর লাল কার্ডের নাটকীয়তা, সব মিলিয়ে এক রোমাঞ্চকর মাদ্রিদ ডার্বির সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ভিনিসিয়াসের জোড়া গোল আর ফেদে ভালভার্দের নায়ক থেকে খলনায়ক হয়ে ওঠার রাতে সিমিওনের শিষ্যদের 3-2 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপে 5-2 গোলের হার। বার্সেলোনার সঙ্গে বাড়তে থাকা পয়েন্ট ব্যবধান। ইউসিএল এর ফর্ম কোনোভাবেই যেন লা লিগায় আনতে পারছিল না অল হোয়াইট। এর মাঝে নগর প্রতিদ্বন্দ্বীদের সামনে মাদ্রিদিস্তা। কিক অফ থেকেই একটু ব্যাকফুটে আরবেলোয়া বাহিনী। চিরশত্রুর ডেরায় শুরু থেকেই আক্রমণাত্মক অ্যাথলেটিকো। প্রথমার্ধে বার্নাবুকে স্তব্ধ করে দেন অ্যাদামেলো লুকম্যান। ম্যানেজার সিমিওনের পুত্র জুলিয়ানের জাদুকরি ব্যাকহিল থেকে আসা বল জালে জড়াতে ভুল করেননি সাবেক সিরিয়া তারকা। 1-0 পিছিয়ে পড়ে তখন কাঁপছে আনচেলত্তির ডেরায় উত্তরসূরি আলভারো আরবেলোয়া শিষ্যরা। তবে বিরতির পর চিত্রনাট্য বদলে যায় নিমিষেই। ভিনিসিয়াসের পেনাল্টিতে সমতায় ফেরে লস ব্লাঙ্কোস। এরপরই মঞ্চে আগমন ফেদে ভালভার্দের। রক্ষণের ভুলে বল পেয়ে বুলেট গতিতে বল জালে পাঠান এই উরুগুইয়ান মিডফিল্ডার। গত কয়েক ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা ভালভার্দের গোলে 2-1 লিড নেয় স্বাগতিকরা। গ্যালারিতে তখন সাদা উৎসব। উত্তেজনার পারোত্তুঙ্গে 25 গজ দূর থেকে নাহুয়েল মলিনার এক রকেট গতির স্ট্রাইক আবারও ম্যাচে ফেরায় অ্যাথলেটিকোকে। সমতা তখন 2-2, কিন্তু নাটকের শেষ তখনও বাকি। ইংল্যান্ড স্কোয়াড থেকে বাদ পড়া ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড বদলি হিসেবে নেমে দেখালেন নিজের মুনশিয়ানা। তার নিখুঁত পাস থেকে বল পেয়ে রক্ষণ চিরে ভিনিসিয়াসের ট্রেডমার্ক বাঁকানো শট। 3-2 এগিয়ে যায় রিয়াল। 11 ম্যাচে এটি ব্রাজিলিয়ান তারকার 10ম গোল। ম্যাচের বয়স তখন 83 মিনিট। ঠিক তখনই মেজাজ হারান গোলদাতা ভালভার্দে। অ্যালেক্স বায়ানাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। 10 জনের রিয়ালকে পেয়ে চেপে ধরে অ্যাথলেটিকো। হুলিয়ান আলভারেজের শট পোস্টে লেগে ফিরে আসলে ভাগ্যশো প্রসন্ন হয় গ্যালাকটিকোদের। শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করে 2022 সালের পর লেগ ডার্বিতে প্রথম জয়ের স্বাদ পায় রিয়াল মাদ্রিদ। এই জয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান 4 পয়েন্টে কমিয়ে আনলো রিয়াল। অন্যদিকে হারলেও চতুর্থ স্থান ধরে রেখেছে অ্যাথলেটিকো। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বিশ্বকাপের আগে বিশ্রাম পাচ্ছেন না লিওনেল মেসি, এমনটা জানিয়েছেন তার ক্লাব ইন্টার মায়ামির কোচ হাভিয়ার মাসচেরানো। মেসির সাবেক সতীর্থদের মতে বিশ্রামের চেয়ে এখন লিওর প্রয়োজন ম্যাচের মধ্যে থাকা। তাহলেই 2026 বিশ্বকাপের আগে ফিট থাকবেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা।
মেসির ওয়ার্কলোড নিয়েও ইন্টার মায়ামি কাজ করছে বলেও জানান হাভিয়ের মাসচেরানো। বয়সটা ৩৯ ছুঁই ছুঁই। এই বয়সে অনেকেই তুলে রেখেছেন নিজের বুট জোড়া। তবে এখনো মাঠে বেশ সাবলীল লিওনেল মেসি। বা পায়ের জাদুতে এখনো বিমোহিত করে রেখেছেন বিশ্বের কোটি ফুটবল ভক্তদের। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা এখনো গোল করছেন, সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেনও। আগামী 11 জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ, যেখানে শিরোপা ধরে রাখার মিশন লিও মেসির। তবে আর্জেন্টাইন তারকা সেই বিশ্বকাপে খেলবেন কিনা তা এখনো অফিসিয়ালি জানাননি, বরং ছেড়ে দিয়েছেন নিজের ফিটনেস ও শারীরিক সক্ষমতার উপর। কোনো ইনজুরিতে না পড়লে কিংবা সবকিছু ঠিকঠাক থাকলে মেসিকে দেখা যাবে 2026 বিশ্বকাপে, যা অনেকটাই নিশ্চিত। তবে বিশ্বকাপের আগে আলোচনায় মেসির বিশ্রাম ইস্যু। অনেক আর্জেন্টাইন ভক্তের দাবি বিশ্বকাপের আগে মেসিকে বিশ্রাম দেওয়া উচিত, যাতে লিও ফিট থাকতে পারে। তবে মেসির ক্লাব ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলছেন ভিন্ন কথা। মেসির বন্ধু ও সাবেক সতীর্থের মতে বিশ্রাম নয়, বরং মাঠের লড়াই ফিট রাখবে এলেমটেনকে। আমরা সর্বোচ্চ চেষ্টা ও গুরুত্ব দিচ্ছি মেসির ফিটনেসের বিষয়ে। তবে মেসি এমন একজন ফুটবলার যে মাঠে থাকলে বেশি ফিট থাকবে। আমরা জানি সে যদি খেলার মধ্যে থাকে তাহলে সেখানে ইতিবাচক প্রভাব পড়বে। বিশ্বকাপের আগে আগামী শুক্রবার মরিতোনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই সঙ্গে 21 মার্চ আলবিসিলিস্তিদের প্রতিপক্ষ জাম্বিয়া। 2 ম্যাচেই দেখা যাবে লিওকে। জাতীয় দলে যোগ দেওয়ার আগে রোববার ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচ খেলেছেন মেসি। সেখানে একটি গোলও করেছেন আর্জেন্টাইন তারকা, যা তার ক্যারিয়ারের 901তম গোল। দলের এই গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়া মাঠে নামতে চাচ্ছে না ইন্টার মায়ামি। কনকাকাপ থেকে বিদায়ের পর এখন শুধু ক্লাবটির সামনে মেজর লিগ সকারের ব্যস্ততা। মাসচেরানোর দাবি, মেজর লিগে সপ্তাহে মেসি একটি ম্যাচ খেলবেন, সেখানে থাকবে না তার ইনজুরিতে পড়ার ঝুঁকি। আমাদের লক্ষ্য অর্জন করতে হলে মেসি অপরিহার্য। তাকে ছাড়া আমাদের লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। আমাদের আগামী 2 মাসে খুব বেশি ম্যাচ নেই, সপ্তাহে একটি করে ম্যাচ। তাই অতিরিক্ত চাপ পড়বে না মেসির উপর। সে দলে থাকলে অন্য ফুটবলারদের জন্য বাড়তি প্রেরণা। গেল মৌসুমে প্রথমবারের মতো মেজর সকার লিগ জেতা মায়ামির এবার শিরোপা ধরে রাখার মিশন, যেখানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে লিওনেল মেসিকে। চলতি মৌসুমে 5 ম্যাচ খেলে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে দ্য হেরন্স। ফাহিম ইসলাম, সময় সংবাদ। কারাবাও কাপ হারের ক্ষত কাটতে না কাটতেই বড় দুঃসংবাদ পেল আর্সেনাল। ইনজুরিতে পড়েছেন দলটির ফরাসি ডিফেন্ডার উইলিয়াম সালিবা। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফাইনালে চোট পেয়েছেন আর্সেনাল ডিফেন্ডার, সেই সঙ্গে জাতীয় দল থেকে বাদ পড়ছেন তিনি। অ্যাঙ্কেলের সমস্যায় ভুগছেন এই ফুটবলার। ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না তার। এর আগে জাতীয় দলের হয়ে 31 ম্যাচ খেললেও কখনো ব্রাজিলের বিপক্ষে খেলা হয়নি সালিবার। প্রায় সপ্তাহ 2-1-এর জন্য মাঠের বাইরে থাকতে হবে এই ফরাসি ডিফেন্ডারকে। তবে বিশ্বকাপের আগে ফিরে আসবেন দলে। ইনজুরিতে পড়েছেন আর্সেনালের আরেক ফুটবলার এবেরেচি এজে। পেশির চোট পেয়েছেন ইংলিশ অ্যাটাকিং ডিফেন্ডার। সেই সঙ্গে ইংল্যান্ড জাতীয় দলে থেকেও ছিটকে গেছেন এজে। ধারণা করা হচ্ছে লম্বা সময়ের জন্য ইনজুরিতে পড়েছেন তিনি। বিশ্বকাপের প্রস্তুতি স্বার্থে জাপান ও উরুগুয়ের বিপক্ষে 2টি ম্যাচ খেলবে 3 লায়ন্স, যার জন্য এজেকে স্কোয়াডে রেখে 3 সদস্যের দল ঘোষণা করেছিল ইংল্যান্ড কোচ থমাস টুখেল। নাটোর সদর উপজেলার ধরাইল অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠি খেলা। ঈদ উপলক্ষে এই খেলার আয়োজন করে স্থানীয় লাঠি খেলোয়াড় সংঘ। হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা চেয়েছেন খেলোয়াড়রা। এরকম আসর নিয়মিত না হলে পরবর্তী প্রজন্ম এই খেলা ভুলে যাবে বলে দাবি সংগঠকদের। নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য ও রোকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। ঈদের ছুটির বিকেলে নাটোর সদর উপজেলার ধরাইল ফুটবল মাঠে দর্শনার্থীরা গোল হয়ে কেউ দাঁড়িয়ে কেউ বসে, সবার চোখে মুখে আগ্রহ। চলছে লাঠি খেলা। প্রতি বছর 2 ঈদের পর এই মাঠে লাঠি খেলা অনুষ্ঠিত হয়। ধরাইল সহ আশপাশের গ্রামের সব বয়সীর মানুষ এই 2 দিনের অপেক্ষায় থাকেন। ঢাকু বাদ্যযন্ত্রের শব্দের তালে তালে খেলোয়াড়দের লাঠি খেলা মুগ্ধ করে দর্শনার্থীদের। প্রতি বছর এই লাঠি খেলাটা হয়, ঈদের সময় আসলে সবাই অপেক্ষায় থাকে এই লাঠি খেলা দেখতে পাবে। অনেক জায়গা থেকে মানুষ খেলা দেখতে আসে এবং উপভোগ করে, আর এই খেলা দেখতে আমারও অনেক ভালো লাগে, এই জন্য আমি এখানে আমরা তরুণ প্রজন্ম এই খেলাগুলা ধরে রাখতে চাই, শিখতে চাই, ভবিষ্যতে এই খেলাগুলা চালু থাকুক
এটাই আমরা কামনা করি। এই আনন্দের মাঝেও আছে বেদনার সুর। ধরাইলের 20 জন লাঠি খেলোয়াড় ছাড়া সদর উপজেলার কোথাও লাঠি খেলোয়াড় নেই। সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় ঐতিহ্যবাহী এই খেলার খেলোয়াড় তৈরি হচ্ছে না। শুধুমাত্র ঈদে এলাকাবাসীকে আনন্দ দিতে বিনা পারিশ্রমিকে লাঠি খেলা প্রদর্শন করেন তারা। ধরাইলের বাইরে শুধুমাত্র পহেলা বৈশাখে নাটোরের রাজবাড়িতে লাঠি খেলা প্রদর্শন হয়। পৃষ্ঠপোষকতা না পেলে এই প্রজন্মের পর নতুন করে আর লাঠি খেলার খেলোয়াড় গড়ে উঠবে না বলে শঙ্কা সংগঠকদের। 40 বছর আগে থেকে খেলা চলে আসছে, আমাদের বাপ দাদারাই খেলা খেলে গেছে, তাদের কাছ থেকে আমাদের এই খেলা শিখা প্রায় 15-20 জন বিশিষ্ট একটা আমাদের দল আছে। অবস্থা আমার হয়ে গেছে, আমাদের ছেলে পেলে আমরা শিক্ষা দিব ইনশাল্লাহ। আমাদের যদি কোনো সহায়তা এরকম আসে তাহলে সরকার যদি দৃষ্টি দেয় এই খেলাটা আমরা ইনশাল্লাহ ধরে রাখবো। প্রায় 50 বছর ধরে ধরাইল ফুটবল মাঠে 2 ঈদের পর দিন এই লাঠি খেলা অনুষ্ঠিত হচ্ছে। সময় সংবাদ, নাটোর। এই পর্যায়ে খেলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারের নাম ঘোষণা বিসিবির। 4 সদস্যের প্যানেলে নতুন মুখ নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। বোর্ডের পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন আমজাদ হোসেন। মিডিয়া কমিটি থেকে অপসারণই কারণ বললেন আরও স্বচ্ছ হওয়ার সুযোগ ছিল বিসিবি নির্বাচন। এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের সাফ মিশন। জয় তুলে নেওয়ার লক্ষ্য ভিয়েতনামে জাতীয় দলের অনুশীলন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন।